ঝাল টক মিষ্টি ফ্লেভারগুলো সবাই অনেক পছন্দ করেন। আজকে যারা ক্রিকেট দেখছেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ, তারা হয়তো বাংলাদেশের ব্যাটিংয়ের সময় অন্ততপক্ষে টি-20তে ওডিআই ব্যাটিং ফ্লেভার পাইছেন। বাংলাদেশের মানে কতটা আবাল টিম ম্যানেজমেন্ট হলে, বা বাংলাদেশের কতটা অনভিজ্ঞ টিম ম্যানেজমেন্ট হলে, বা বাংলাদেশের কতটা মানে ক্রিকেট জ্ঞান বুদ্ধি না থাকলে মানুষকে তো মূর্খ বলা হয়। মানে পড়াশোনা না থাকলে যাদের মূর্খ বলা হয়, তাহলে ক্রিকেটেও জ্ঞান না থাকলে তাদেরকে কি বলা হয় আমি জানি না। তো সেই টিম ম্যানেজমেন্ট কোন কি খেয়ে কি পরে কি জেনে তারা চারটা ওপেনার নিয়ে একাদশ সাজাইছে, সেটা আমার মাথায় আসে নাই। আমি সত্যি অবাক হয়ে গেছি যে চারজন ওপেনার, সে একজন ওপেনার এসে এমনভাবে টেস্ট ম্যাচ খেলা শুরু করলো। এটাকে আমি ওডিআই বলবো না টেস্ট বলবো, আসলে আমার বলার ভাষাটা আসলে নাই। যেখানে নাইম শেখকে কোন উপাধি দেব? তিনি তো ডট বল খ্যাত একটা বিশাল উপাধি নিয়ে আছে। লর্ডের পরেই ডট বল খ্যাত উপাধি একটা আছে, ডট বাবা। সেই ডট বাবা যখন ক্রিজে নামলো, তখন তিনি কি নিজের জন্য খেললো, নাকি দলের জন্য খেললো, নাকি দলকে বিপদে ফেলার জন্য খেললো? তার ব্যাটিং দেখে প্রশ্নগুলো আমি খুঁজতেই পারি, বা আপনারাও খুঁজছেন, আমি জানি এটা শিওর। কিন্তু এই যে নাইম শেখ যে একটা চান্স পাইলো, সে ওপেনার হিসেবে সে মিডল অর্ডারে খেলছে, ওকে ফাইন, তাকে যে চান্সটা দেওয়া হইলো, কিন্তু তিনি তো চান্সটা কাজে লাগাবে রে ভাই। 30-30টা বল তিনি খেললো, 29-30টা বল খেললো, যে বলগুলার একটা বল ছাড়া তিনি মনে হয় 2টা বল হিট করার সাহস পায় নাই, তিনি মনে হয় ব্যাটও চালানোর সাহস পায় নাই। যেখানে ব্যাটিং পিওর ব্যাটিং উইকেট, যেখানে শ্রীলঙ্কার ব্যাটাররা নামার পরেই ধূমকেতুর মতো মারা শুরু করে দিছে, বাংলাদেশের চোখে মুখে বোলারদের অন্ধকার, সেখানে বাংলাদেশের ব্যাটাররা পায়ের নিচে মাঠে খুঁজে পায় না। চারটা ওপেনার লিটন কুমার দাস, এর কথা আর কত বলবো? এর কথা বলে তো আর দেখা যাচ্ছে আপনাদের আর গালি খেতে পারবো না, কারণ লিটন আমাদের হচ্ছে সেই মোনালিসা, বাংলাদেশ ক্রিকেটের মোনালিসা হচ্ছে লিটন কুমার দাস। তিনি অফ ফর্মে থাকলেও ন্যাশনাল টিমে খেলবে, কারণ ন্যাশনাল টিম হচ্ছে এমন একটা জায়গা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, যেখানে বাংলাদেশ ক্রিকেটাররা পারফরমেন্স না করলেও তারা টিকে যাবে, এবং পারফরমেন্স না করলেও তারা খেলবে। এটা বাংলাদেশ ক্রিকেটের একটা রেগুলার ফর্ম হয়ে দাঁড়িয়েছে, যে ন্যাশনাল টিমে আসো, এরপর তুমি তোমার ফর্ম খুঁজে পাও। এবং বাংলাদেশ দলের অধিনায়করা খুঁজে পাইছে এখন নাকি তারা তরুণ, 8-10 বছর ক্রিকেটে কেটে বসেও তারা তরুণ, এবং সেই তরুণের দোহাই দিয়ে আরও তাদেরকে সময় দেওয়া হোক। যতদিন বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা আছে হার্ট অ্যাটাক করে তারা পদে পদে করোনা রোগীর মতো মরে নেয়, ততদিন তাদেরকে সময় দেওয়া হোক। আচ্ছা ভাইয়া, তোদের কাছে একটু মাপ চাইতেছি, তোরা যদি খেলতে না পারিস, দয়া করে অন্তত ক্রিকেট থেকে সবাই অবসরে যা, বাংলাদেশের ক্রিকেটটাই অবসরে দেন। অন্তত আমরা আর খেলা দেখতে বসবো না, বা আমাদের আর খেলা দেখার দরকার নেই। যাই হোক, মেন পয়েন্টে আসি, বা মেন কথায় আসি। 4জন ওপেনার নামানো হলো, 2জন ওপেনার যেখানে 6 ওভারে 54 থেকে 60 রানের মতো একটা শুরু করে দিল, সেখানটায় লাস্টে এসে মাত্র 154 রান। 6 ওভারে 54, লাস্ট 14 ওভারে বাংলাদেশ নেয় 100 রান। তারপর অনেক টানা হিস্ট্রি, অনেক টেনে হিসড়ে এই রানটা হয়েছে। মিরাজ যদি একটু না খেলতো, শামীম পাটোয়ারি যদি হিট না করতো, আমার মনে হয় বাংলাদেশ 130-এর আশপাশে আটকে যেত। যে উইকেটটা দেওয়া হয়েছিল সেই উইকেটটা একদম ফ্রেশ একটা উইকেট, যেখানে 180 থেকে 220 রান, এটা চোখ বন্ধ করে আরব আমিরাতকেও যদি নামায় দিতেন, জিম্বাবুয়েকেও যদি নামায় দিতেন, এই রানটাই হইতো। কিন্তু সেখানে বাংলাদেশি ব্যাটারদের দেখে আমার কাছে মানে এমন কি বলবো ভাই, বলার ভাষা নেই। কারণ এরা আর খেলতে পারবে না, এদের দ্বারা খেলা সম্ভব না ক্রিকেট। কিন্তু ওই যে এরা স্বীকার করতে পারতেছে না লজ্জায়, যে আমার দ্বারা আসলেই সম্ভব না। একটা স্টুডেন্ট কি আপনি একদম পড়াচ্ছেন, খাওয়াচ্ছেন, সব কিছুই করতেছেন, সেই স্টুডেন্টটা কোনোভাবেই আপনাকে পড়া দিতে পারতেছে না। কিন্তু সেই স্টুডেন্টটা খুব ভালো করে জানে আমার দ্বারা আর হবে না। কিন্তু ওই যে বাবা মার প্রেশার, আত্মীয় স্বজনের প্রেশার, তাকে পড়তেই হবে। ঠিক তেমন বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থাও লাগে গেছে, যে তোমাকে খেলতেই হবে, তুমি খেলো, তুমি পারো কি না পারো। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটারদের যদি একটু বাক স্বাধীনতা দেওয়া হতো, তারা মনে হয় হাত জোর করে খেলা থেকে বিদায় নিতে পারতো, আর নিলে হয়তো আমাদের মতো ক্রিকেট ফ্যানরা বাঁচত। কারণ এমনভাবে বাজে টি-20 এফেক্ট, বা তাদের কি টেম্পারেচার আছে কি না টি-20 খেলার, সেটাও এখন প্রশ্নবিদ্ধ। অনেক আগে থেকে এই প্রশ্ন আছে, তারপরও জোরালো প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ আসলে কি খেলতে চায়, টেস্ট, ওডিআই না টি-20? বাংলাদেশকে বেছে নেওয়া দরকার। কারণ এমন এমন হাস্যকর একাদশ, এমন অনভিজ্ঞ দেখা যাচ্ছে টিম ম্যানেজমেন্ট, এমন। আচ্ছা, বাংলাদেশ দলে ব্যাটিং কোচের কাজ কি একটু আমাকে বলবেন? বাংলাদেশ দলে যে ব্যাটিং কোচ আছে তার কাজ কি? এই যে তানজিদ তামিম স্টার্টিং পাচ্ছে, আউট হয়ে যাচ্ছে, ইমন স্টার্টিং পাচ্ছে, আউট হয়ে যাচ্ছে, লিটন কোনো ধরনের ফর্মে নেই, হ্যাঁ, হৃদয় কোনো ধরনের ফর্মে নেই, জাকের আলী অনেক স্টার্টিং পাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। তাহলে ব্যাটিং কোচের ভূমিকাটা কোথায় রে ভাই বাংলাদেশ টিমে? তাহলে বাংলাদেশ টিমে কোচবিহীন খেলানোই তো ভালো। যাও, নামো, খেলো, আউট হও, আর না হলে খেলাই বাদ দিয়ে দাও। এটা ছাড়া তো বাংলাদেশ টিমের আর কিছু দেখি না। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে রকিবুল হাসান, অনেক বীর মুক্তিযোদ্ধা তিনি, ক্রিকেটার, তিনি বলছিল যে একটা 50 করলে 50 লাখ, একটা 100 করলে নাকি কত লাখ টাকা পুরস্কার ঘোষণা করা দরকার।
ভাই যা বলছেন বলছেন, নিজের কাছেই রাখেন। এই ঘোষণা যদি আজকে হইতো তাহলে নাইম শেখের মতো সবাই একদম নিজেদের মতো করে খেলতো এবং দলকে বিপদে ফেলা যেত। 50 হইতো 50 লাখ, 50 হইতো 50 লাখ, 100 হইতো 100 লাখ, এভাবেই তারা খেলতো। তো এভাবেই বাংলাদেশ ক্রিকেট আর কতদিন যাবে, আর কত প্রশ্নবিদ্ধ হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি চক্ষু লজ্জা বলতে কিছু নাই? ইন্ডিয়ান ক্রিকেটের দিকে তাকান, সেখানে তরুণ ক্যাপ্টেন শুভমান গিল একের পর এক সেঞ্চুরি করতেছে, কোনো অজুহাত নাই। আর বাংলাদেশের তরুণ ক্যাপ্টেন মিরাজ অজুহাত দিতেই আছে। আসলে না দিয়ে তো উপায় নেই, কাঁধে দায়িত্ব পড়ছে, দায়িত্ব হাফ ছেড়ে তো বাঁচতে হবে। তো বাংলাদেশ দলের ক্রিকেটারদের আসলে টেম্পারেচার কোথায়, সেটাই এখন বড় ব্যাপার। তারা আসলে কোন টেম্পারেচারে নিজেকে ক্রিকেটার দাবি করে, ওডিআই, টেস্ট না T20? সো রানআউটে যারা দেখছেন কমেন্টে জানায়েন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।